বিরোধী দলনেতা রানা কুৎসার জবাব দিলেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস তার দাদা এবং বৃদ্ধ মায়ের নামে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত আক্রমণ এবং কুৎসার উঠিয়ে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলে অভিযোগ মন্ত্রীর। বিরোধী দলনেতার আনা এই অভিযোগের জবাব দিলেন মন্ত্রী নিজেই। সেই সঙ্গে বিরোধী দলনেতার আনা অভিযোগের প্রমাণ প্রকাশ্যে পেশ করার দাবি জানান মন্ত্রী। অন্যথায় বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতের কড়া নাড়ার কথা জানিয়ে দিলেন মন্ত্রী নিজেই। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন দেখে বিরোধী দলনেতার কুৎসা জবাব দেন মন্ত্রী সুধাংশু দাস। সম্প্রতি বিরোধী বাম শিবিরের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছোট্ট কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপিং প্রচার করা হয়। সেই সঙ্গে বিরোধী দলের তরফের দাবি করা হয় যে মন্ত্রী নিজে জানিয়েছেন যে বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে নানা সময় অর্থ সংগ্রহ করে থাকেন। এই বিষয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে একাধিক জায়গায় দাবি করেন। মন্ত্রীর বক্তব্য থেকে প্রমাণিত হয় যে শাসক দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে অর্থ সংগ্রহ করে থাকেন। বিরোধী দলনেতার এই দাবির প্রেক্ষিতে এদিন সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুধাংশু দাস বলেন, গত 2 মাস ধরে একটি ওয়েব মিডিয়া থেকে তাকে ফোন করে ইন্টারভিউর জন্য অনুরোধ জানানো হচ্ছিল। তাদের দীর্ঘদিনের অনুরোধের প্রেক্ষিতে তিনি ইন্টারভিউ দিতে রাজি হন এবং দীর্ঘ ইন্টারভিউ শেষে ওই সংবাদ মাধ্যমের তরফে ব্যক্তিগত স্তরে আলোচনার সময় তাকে অনুরোধ জানানো হয় বছরে 5 থেকে 6 লাখ টাকা দেওয়ার জন্য। বিনিময়ে তারা মন্ত্রীর খবর প্রতিদিন প্রকাশ করবেন বলেও জানান। তাদের এই কথার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে দপ্তর থেকে এতগুলো টাকা দেওয়া সম্ভব নয়। বিভিন্ন সময় সাধারণ মানুষ সহায়তার জন্য আসেন, তখন তিনি তার সাধ্য মতো সাধারণ মানুষের সহায়তা করেন। পাশাপাশি অন্যান্যদেরকেও সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়। সম্পূর্ণ ব্যক্তিগত স্তরের এই কথাবার্তাগুলি সংবাদ মাধ্যমের তরফে লুকিয়ে রেকর্ড করা হয় এবং পরবর্তী সময় সম্পূর্ণ কথাবার্তা কেটে মাত্র কয়েক সেকেন্ড কথাবার্তাকে কিছুটা বিকৃতভাবে উপস্থাপনা করা হয়েছে বিরোধী বাম দলের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিন মন্ত্রী দাবি করেন ব্যক্তিগত স্তরে যে কথাবার্তা বলা হয়েছে তার সম্পূর্ণটা যেন প্রকাশ করা হয়, তাহলে বাস্তব সত্য বেরিয়ে আসবে বলে তিনি কি বলেছিলেন। সেই সঙ্গে তিনি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করার জন্য নিন্দা জানান এবং তার ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা হয়েছে বলেও জানান। পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী আরও বলেন, বেশ কিছুদিন ধরে তিনি লক্ষ্য করছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তিনি এবং তার পরিবার সম্পর্কে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করছেন। বিরোধী দলনেতা বলার চেষ্টা করছেন যে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তার সম্পত্তির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে এবং তার পরিবার রাজ্যের সর্বোচ্চ করদাতা হিসেবে উঠে এসেছে। এর জবাবে তিনি বলেন, তৎকালীন বাম জামানা 2014 সাল থেকে তিনি ইনকাম ট্যাক্স দিয়ে আসছেন। তখন তিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। 2017 সালে তিনি বেসরকারি সংস্থার চাকরি ছেড়ে দেন ও বিজেপিতে যোগদান করেছেন বামেদের উচ্ছেদ করার লক্ষ্যকে সামনে রেখে। তখন তিনি প্রায় 80,000 টাকা প্রতি মাসে আয় করতেন। চাকরির সূত্রে তিনি সংস্থার হয়ে তিনি দেশ ঘুরে বেরিয়েছেন। কিন্তু জিতেন বাবু প্রায় প্রতিদিনই সংবাদ মাধ্যমে এসে মন্ত্রীর মা সম্পর্কে নানা কথাবার্তা বলছেন বলেও জানান। মন্ত্রী আরও বলেন, জিতেন চৌধুরীর সঙ্গে তার রাজনৈতিক মতাদর্শগত বিরোধ রয়েছে, তবে পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ নেই। তারপরেও জিতেন বাবু প্রতিনিয়ত পরিবার নিয়ে কুৎসা রটাচ্ছেন। বিরুদ্ধে দলনেতা প্রায় প্রতিদিনই বলেন যে মন্ত্রী সুধাংশু দাসের মা বিপিএল পরিবারভুক্ত ছিলেন। মন্ত্রী এদিন প্রশ্ন করেন, রাজ্যে যারা বিপিএল পরিবারভুক্ত রয়েছেন তারা কি সারা জীবন বিপিএলেই থাকেন? এটা তিনি চান? বিপিএল পরিবারভুক্ত মানুষগুলির আর্থিক অবস্থার উন্নতি হোক, এটা কি জিতেন বাবু চান না? দেশ এবং রাজ্যে বহু বর্তমানে ধনী ব্যক্তি রয়েছেন, তাদের অনেক দরিদ্রতার মধ্যে কেটেছিল বলেও জানান তিনি। জিতেন বাবু আরও বলেন, মন্ত্রী সুধাংশু দাসের ভাই বর্তমান রাজ্যের সর্বোচ্চ আয়কর দাতা। এই বিষয়টি তিনি প্রমাণ করে দেখান। জিতেন বাবু এই প্রমাণ দিতে পারলে মন্ত্রী তার পদ থেকে সরে দাঁড়াবেন বলেও জানান। যদিও জিতেন বাবু প্রমাণ না দিতে পারেন, তাহলে প্রকাশ্যে যেন নিঃস্বার্থে ক্ষমাও চান। জিতেন বাবুকে প্রমাণ দেওয়ার জন্য মন্ত্রী এদিন থেকে আগামী 26 অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। যদি এই সময়ের মধ্যে জিতেন বাবু প্রমাণ না দিতে পারেন বা ক্ষমা না চান, তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মন্ত্রী এদিন। সেই সঙ্গে মন্ত্রী আরও বলেন, জিতেন চৌধুরীর বাম দলের নেতা চণ্ডীচরণ ত্রিপুরা খোদ জিতেন চৌধুরী সম্পর্কে আর্থিক তছরূপের অভিযোগ তুলেছিলেন। জিতেন চৌধুরী মন্ত্রী থাকাকালীন সময়ে 26 কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি করেছিলেন বলেও বাম দলের অভিনেতা দাবি করেছিলেন। পাশাপাশি জিতেন্দ্র চৌধুরীকে মন্ত্রী প্রশ্ন করেন, জিতেন বাবু যখন মন্ত্রী ছিলেন তখন তিনি আগরতলা শহরে বাড়ি তৈরি করেছিলেন, এই টাকার উৎস কি? জিতেন বাবু যতগুলি দপ্তরে ছিলেন প্রায় সবগুলি দপ্তরে আর্থিক দুর্নীতি করেছিলেন। বাবু কি বলার চেষ্টা করতে চাইছেন? আপনি দোয়া তুলসী পাতা। আমার কাজী নজরুল ইসলামের একটা কথা মনে পড়ছে এই মুহূর্তে। কাজী নজরুল ইসলাম বলেছিলেন
হেতায় শোবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। জিতেন বাবুর কথাতে ঠিক এমনটাই মনে পড়ছে। ভুলে গেছেন আদায় কেলেঙ্কারির কথা? আপনার দলের নেতা আমি নই, আপনার দলের নেতা চণ্ডীচরণ ত্রিপুরা, আপনার এলাকার নেতা সিপিএম দলের ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার ছিলেন, ডিসিএম সম্ভবত চণ্ডীচরণ ত্রিপুরা, তিনি এলিগেশন এনেছেন সিপিএম দলের তৎকালীন নেতা জিতেন চৌধুরীর বিরুদ্ধে। কি 26 কোটি টাকার ঘোটালা তিনি মন্ত্রী থাকাকালীন সময় বা সিপিএম এর নেতা হিসেবে তিনি কেলেঙ্কারি করেছেন। সেই নিউজ কোথায় চেপেছে? সেই নিউজ চেপেছে দি টেলিগ্রাফ অনলাইন। সেটা রাজ্যের মিডিয়াতে আমি ছেড়ে দিলাম, ন্যাশনাল মিডিয়া। কেমন? ন্যাশনাল মিডিয়াতে সেটা নিউজ চেপেছে। আরেকটা কি নিউজ ছিল? এটা চণ্ডীচরণ ত্রিপুরা, আপনার দলের নেতা। Another news published on same date 3 জুলাই 2010। কি নিউজ ছিল? Sources in the CPIM party unit in Shabrum said before ADC poll last year, the advisory committee of Shachat block had requisitioned ginger seeds and saplings worth rupees 1.5 crore for distribution among beneficiaries। 1.5 কোটি টাকার আদা কেলেঙ্কারির নিউজ সেই সময় সারা রাজ্যে প্রচারিত হয়েছে। নিউজ জেট্রোফা কেলেঙ্কারি, এটা আপনার সময় কেলেঙ্কারি হয়েছে, তার নিউজ সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ জেনেছে। কি বলতে চাইছেন আপনি? আমি বাড়ি করেছি, আমার পরিবার বাড়ি করেছে কোথায়? আপনি যখন মন্ত্রী ছিলেন আগরতলা শহরে বাড়ি কিনেছেন, জায়গা কিনেছেন, বাড়ি করেছেন। প্রশ্ন কি আমি করতে পারি না জিতেন বাবুর কাছে? টাকাটা কোত্থেকে পেলেন? আপনি তো শ্রমিক দরদি মানুষের নেতা ছিলেন, আপনি তো মেহনতি মানুষের নেতা ছিলেন। আগরতলা শহরে বাড়ি জায়গা কিনলেন, 2 তলা বাড়ি বানালেন। বাড়ির পাত্তর কোত্থেকে এসে? রাজস্থান থেকে। শ্রমিক দরদি নেতা, ওই মেহনতি মানুষের নেতার বাড়ি তৈরি করার জন্য রাজস্থান থেকে পাথর কেন আসবে? কেন সাবরুম থেকে পাথর দিয়ে বা ইট দিয়ে বাড়ি হবে না? কেন রাজ্যের সিমেন্ট বালু দিয়ে ওনার বাড়ি হবে না? 2 তলা বাড়ির বিল্ডিং এর উৎস কি জানতে চাই আমরা, নিশ্চয়ই রাজ্যের মানুষকে জানাবেন। কি আমরা দেখলাম? ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তিনি যখন মন্ত্রী, 25 দফা উপজাতি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রথম ওনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং চারিত্রিক স্খলনের অভিযোগ উঠে বাধ্য হয়ে দপ্তর পরিবর্তন করেন মানিক সরকার। মানিক সরকার সেই সময় ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ওনাকে সরিয়েছিলেন। কিসের জন্য? করাপশনের এলিগেশনের জন্য। এটা আমার কথা নয়, সেই সময় মিডিয়া, আশপাশের সমস্ত সিপিএম নেতাদের, আপনার দলের নেতাদের বক্তব্য। ফরেস্ট ডিপার্টমেন্টের তিনি যখন মন্ত্রী, জাইকা ইন্দো জার্মান প্রজেক্টের নামে কোটি কোটি টাকার ঘোটালা এবং একাধিক বিদেশ ভ্রমণ, মেয়েকে ইউরোপ পড়ানোর অভিযোগ, এরকম হাজারো অভিযোগ আপনার বিরুদ্ধে। উত্তর কি রাজ্যের মানুষ জানতে চায় না? আমি জানতে চাই, রাজ্যের মানুষ জানতে চাই কি সোর্স ছিল তখন আপনার। যখন তিনি আরটি ডিপার্টমেন্টের মিনিস্টার, আদা কেলেঙ্কারি থেকে শুরু করে টিন কেলেঙ্কারি, আরো বিভিন্ন কেলেঙ্কারির জন্য বিভিন্ন মিডিয়া প্রচুর ছাপানো হয়েছে। দুঃখের বিষয় সেই সময় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না, সোশ্যাল মিডিয়াতে সেই সময় স্প্রেড হয়নি, তখন রাজ্যের মানুষ জানতে পারতো না, মানুষের কাছে সেই রকম ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। আপনারা মিথ্যা বলে মানুষকে পার পেয়েছেন, তার জবাব কি দেবেন না আপনি? বিভিন্ন দেশ আপনি ভিজিট করছেন, টাকা কোত্থেকে পেলেন? এক একটা ভিজিটের আপনার প্যাকেজ কত ছিল, টাকা কত ছিল? কোন হোটেলে থেকেছেন, তার প্যাকেজ কত ছিল? বিভিন্ন রকমের মহিলা সংক্রান্ত বিষয় আপনার নামে আমরা শুনেছি, আমি সেই বিষয়ে যেতে চাই না পত্র পত্রিকার খবর অনুযায়ী। কিন্তু আমি বলতে চাই, জিতেন বাবুর প্রতি আমার সত্যি দুঃখ হচ্ছে। উনি ক্ষমতা হারিয়ে, ওনার দল ক্ষমতা হারিয়ে ক্ষমতায় বসার জন্য এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, মানে যা তা বলার চেষ্টা করছেন। আমার ওনার কথায় বাস হিন্দির একটা শায়েরি মনে পড়ছে। হিন্দিতে একটা শায়েরি আছে, जिंदगी भर एक ही गलती करता रहा, जिंदगी भर एक ही गलती करता रहा, धूल अपने चेहरे पे था और आयना साफ करता रहा। নিজের মুখে ধুলা রেখে আয়না পরিষ্কার করার চেষ্টা করছেন জিতেন চৌধুরী কিংবা সিপিএম দলের নেতারা। আবেদন রাখবো, যে যে বিষয়গুলি আপনার বিরুদ্ধে উঠেছে সেগুলি জনসমক্ষে এসে জানান,
আপনি যখন বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনার কত টাকা বেতন ভাতা ছিল? তার থেকে পার্টির খরচা দিয়ে বাড়ি কি করে করলেন? সাবরুমে এতগুলি জায়গার মালিক কি করে হলেন? এগুলির জবাব দিন জিতেন বাবু, নতুবা রাজ্যের মানুষের কাছে ক্ষমা চান। সিপিএম দল কত কেলেঙ্কারি করেছে রাজ্যের মানুষ কি ভুলে গেছে? সিপিএম দলের নেতারা টাকার বিছানায় শুয়েছে, এগুলি মিডিয়া এসছে। সিপিএম দলের মেহনতি মানুষের নেতারা 5 তলা 6 তলা বাড়ির মালিক, অন্তর্দয় রেশন কার্ড হোল্ডার, বিপিএল রেশন কার্ড হোল্ডার সিপিএম এর নেতারা, ইট ভাট্টার মালিক, 5টা 10টা ড্রজারের মালিক কোত্থেকে হলেন? উত্তর চাইবো না, আপনাদের উত্তর দিতে হবে। আসলে বিষয় কি, কমিউনিস্ট পার্টি সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক হয়ে গেছে যেমন দেশে আমাদের রাজ্যে। এক জায়গা থেকে যখন সিপিএম গেছে, দ্বিতীয়বার আর সিপিএম আসেনি। তারা ক্ষমতায় আসার জন্য আজ যা তা বলার চেষ্টা করছেন, রান এন্ড হিট, কিছু একটা বলে পালিয়ে যাচ্ছেন, প্রমাণ দেওয়ার চেষ্টা নেই, প্রমাণ করার চেষ্টা করছেন না। আমি আবেদন রাখবো সাংবাদিকদের মাধ্যমে, এই সময় আপনারাও প্রশ্ন করুন, গিয়ে আপনারা জিতেন বাবুকে প্রশ্ন করুন, আগরতলা শহরে ওনার বাড়ির দাম কত? সরকারি ভাবে তো তিনি রেট একটা দিয়েছেন, আসলে মার্কেট ভ্যালু কত সেই বাড়ির? এগুলি জানা উচিত আমাদের। সোর্স কি? ওনারা যে পার্টি অফিস বানিয়েছেন মেলার মাঠে, সেই পার্টি অফিসের সোর্স কি? টাকা কোত্থেকে এসছে এগুলির? কত কত সিপিএম বড় বড় নেতাদের আজকে আগরতলা শহরে এতগুলি বাড়ি তারা কোত্থেকে বানালো? প্রশ্ন করতে হবে। আমরা মানুষের সেবা করার জন্য এসেছি। আমি চ্যালেঞ্জ করে কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি ওপেন সাংবাদিক সম্মেলনে চ্যালেঞ্জ করছে, রাজ্যের মানুষ দেখছেন। 1 টাকার দুর্নীতির অভিযোগ তথ্য প্রমাণ সহ দিতে পারলে যেদিন দেবেন সেই দিন পদত্যাগ করবো, শুধু মন্ত্রী থেকে নয়, রাজনীতি থেকে। কোনোদিন রাজনীতি করব না, রাজ্যের মানুষ যা শাস্তি দেবেন মাথা পেতে মেনে নেব। কিন্তু এটা একটা নেতিবাচক, নেগেটিভ চায়না মেন্টালিটি, পাকিস্তানের মেন্টালিটি নিয়ে রাজনীতি করতে চাইছে। মানুষ এগুলিকে পছন্দ করে না। কেন রাজ্যের যুবকরা কমিউনিস্ট পার্টির সাথে নেই? কারণ এই কমিউনিস্ট পার্টিরা মিথ্যাবাদী। এই কমিউনিস্ট পার্টির চরিত্র দেশের মানুষ জানে। এরা আগরতলা শহরে ফিলিস্তিনের জন্য মিছিল করতে পারে, পাশের দেশ বাংলাদেশে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে হিন্দুরা মারা যায় আতঙ্কবাদী জিহাদিদের কারণে। সেখানে জিহাদি মৌলবাদীরা প্রত্যেকদিন হিন্দু মেয়েদের তুলে দর্শন করছে। সেই বিষয়ে একটা আন্দোলন নাই। আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যের ছোটখাটো ঘটনা নিয়ে আন্দোলন করছেন, নিশ্চয়ই করবেন, এটা আপনার দায়িত্ব। পাশের রাজ্য পশ্চিমবঙ্গে একটা মেডিকেল 2nd সেমিস্টারের মেয়ে গ্যাংরেপ হয়ে গেল, একটা সিঙ্গেল শব্দ কেন ব্যবহার করলো না কমিউনিস্ট পার্টি? একটা প্রেস রিলিজ কেন বেরোলো না? জিতেন চৌধুরী কেন প্রেস ব্রিফিং করলেন না? কেন ওই পশ্চিমবঙ্গের মেয়েটা কি আপনার দেশের মেয়ে নয়? জিতেন চৌধুরী তিনি একজন জনজাতি লোক, তিনি সুপ্রিম কোর্টে কি হয়েছে সেটা নিয়ে হাই সনাতনী বলে সনাতন ধর্মকে অপমান করে তিনি ফেসবুক পোস্ট করেছেন। কিন্তু আরেকজন জনজাতি ট্রাইবেল এমপি, নির্বাচিত এমপি খগন মুর্মু, তাকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা নির্মমভাবে মারল। সে হসপিটালে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, একটা সিঙ্গেল শব্দ নেই। সিলেক্টিভ রাজনীতি করতে চাইছেন, কাজ হবে না। রাজ্যের মানুষ ভালো করে জানে যে বামপন্থীরা সবচেয়ে খারাপ, এরা হচ্ছে ক্যান্সার রোগের মতো। এই বামপন্থী বিচারধারাকে চিরতরে নির্মূল করতে হবে। আমি রাজ্যের সমস্ত জনগণের কাছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, এই মিথ্যাবাদী, এই দুর্নীতিবাজ, খুনি, স্বৈরাচারী এই সিপিএম এর বিরুদ্ধে আপনাদের একত্রিত হতে হবে এবং বিশেষ করে হিন্দু সমাজের মানুষকে একত্রিত হতে হবে। কেন জানেন সিপিএমরা বারবার আমার পেছনে লাগছে? তার মূল কারণ, আমি হিন্দু কৃষ্টি সংস্কৃতির পক্ষে কথা বলছি, আমি হিন্দুদের ইউনাইটের কথা বলছি, আমি সনাতন ধর্মের প্রচার প্রসারের কথা বলছি, আমি সনাতন ধর্মের অপমান হলে তার বিরুদ্ধে কথা বলছি। এখানে কমিউনিস্ট পার্টির জ্বালা। আমি একটা গ্রামের ছেলে, সাধারণ পরিবার থেকে উঠে এসে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।